থেকে ১ম ছবিটা এটা দেখেন যে ছিদ্র একটা দেখা যাচ্ছে। এই ছিদ্রটাতে আপনার কতটুকু পেনিট্রেট করতে পেরেছে। এই যে একটা এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্টের নিচের হলুদ যে সাইনগুলা টানেলের, এই টানেলের এন্ট্রি পয়েন্টে কতটুকু পেনিট্রেট করতে পেরেছে। এই যে এখানে আরেকটা টানেলের এন্ট্রি পয়েন্ট এবং ডান দিকে এই যে উপরে টপ অফ দ্য মাউন্টেন। তো এখানে এই পিকচার গুলা থেকে আমরা এইটুকুই শুধু বলতে পারি যে যেটা আপনার যত যত গর্জে তত বর্ষে না একটা কথা আছে না? তো সেরকম আপনার ওই ডেমোলিশ বা কোনো কিছু আমার মনে হয় না আ ওয়েস্ট আমেরিকা বা ইসরায়েলের কোনো এয়ার পাওয়ার করতে পেরেছে এবং বাটন ফয়েদ ভাই মাইকটা মিউট আছেন, আনমিউট করেন। একটা বিষয় দর্শকের প্রশ্ন থেকে আসি যে পারমাণবিক শক্তিধর হচ্ছে ইরান, অর্থাৎ মধ্যপ্রাচ্যের পরবর্তী পরাশক্তি ইরান হতে পারে কিনা, বা ইরানি মধ্যপ্রাচ্যের পরবর্তী পরাশক্তি হচ্ছে কিনা, যা আ যে পলিসি চেঞ্জের কথা বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে, হয়তো বা যুক্তরাষ্ট্রের পলিসি চেঞ্জ হতে পারে, ফরেন পলিসি কতটুকু কার্যকর হবে যদি চেঞ্জ। আমি দেখছি এখানে ফরাদ ভাইও আছেন। আমি দেখছি যে ইসাক রবিন এবং ইয়াসির আরাফাতের একটা চুক্তি হয়েছিল, অজলো চুক্তি যাকে বলে। যদি ফরাদ ভাই মনে পড়ে আপনার, সেই অজলো চুক্তিতে টু স্টেট সলিউশনের সাইড বাই সাইড টু স্টেট সলিউশন এবং সেই টু স্টেট সলিউশনে আপনার যে চুক্তিগুলা ছিল ইসরায়েল দিয়েছিল প্যালেস্টাইনিয়ানদেরকে যে তাদের সবকিছু সিকিউরিটি এবং বাউন্ডারি বর্ডার সবকিছু থাকবে, কিন্তু ইনসাইড দ্য স্টেট, স্টেট ইনসাইড অ্যানাদার স্টেট। তো এই চুক্তিটা মানা হয়নি এবং পরবর্তীতে আহ, যারা এটাকে মানতে দিতেও চায়নি ইসাক রবিনের সেই চুক্তিটা, আহ, আহ, সেই জায়নিস্টরা তারা ছিল। আজকে সেই জায়নিস্টদের আমার মনে হয় যে একটা লস হয়েছে, যে এই ওয়ারের মাধ্যমে, ইরানের ওয়ারের মাধ্যমে, এবং যে এই যে মানুষ ইসরায়েল থেকে মানুষ চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এবং ইসরায়েলের তেল আবিব এবং হাইফা এবং অন্যান্য শহরে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা যে ধ্বংস হলো, সেই ধ্বংস থেকে আমি আমার আমার এটা আমার মনে হয় যে একটা টু স্টেট সলিউশনে একটা চলে আসার সম্ভাবনা থাকবে, যে প্যালেস্টাইন এবং ইসরায়েল দে বোথ লিভ ইন টু স্টেট সাইড বাই সাইড। এটা হলো একটা কথা। আর আরেকটা হলো যে দেখেন, যে বলা হচ্ছে যে আমরা কি শিক্ষা পেলাম এই ইয়ে থেকে। আজকে আমাদের মনে হয় এটা বোঝা উচিত যে ইরান একটা দেশ ছিল যার স্যাংশন ছিল সারা বিশ্বের এই দেশের উপর, যার এই ইয়ের উপর, দেশটার উপর কোনো কোনো ট্রেড করতে পারতো না, তার জ্বালানি বিক্রি করতে পারতো না। তারপরে বিভিন্নভাবে ওয়েস্ট এবং এবং বিভিন্ন পরাশক্তিগুলা তার উপর যে নজরদারি ছিল এত বছর, এইটা থেকেও তাদের যে শিক্ষা, টেকনোলজি, ওয়ারফেয়ারে যে উন্নত এবং তার যে অ্যাচিভমেন্ট, এটা সারা ওয়ার্ল্ডকে সারা জাগিয়ে দিয়েছে। এই যে আজকে নাসির ভাই ছিলেন এখানে, ব্রিগেডিয়ার নাসির ভাই, উনি বলছিলেন যে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত। আমরা আমরা আমাদের যে দেখেন, এটা আজকে ইরান অ্যাচিভ করেছে ফাতা ওয়ান, ফাতা টু, তারপর আপনার যে কিভাবে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তারপর আপনার লেজার গাইডেড মিসাইল গুলা পিন পয়েন্টে ল্যান্ড করতে পারছে স্যাটেলাইট ব্যবহার করে। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি আকাশে, স্পেসে। আমরা কি কি দেখছি বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে? আইপিএল দেখছি আর ইন্ডিয়ান সিরিয়াল দেখছি। কিন্তু এই তো আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা যে টেকনোলজিতে, যে বেটার টেকনোলজিতে ব্যবহার করতে পারতাম, তাহলে আরো অনেক উন্নত সাধন করতে পারতাম। আমার দেশের বর্ডার চতুর্দিকে ভারত, তিন দিকেই ভারত, এবং সামান্য একটু মায়ানমার। তো এই ভারতের সাথে আমাদের সব সময় একটা যে দেখেন যে যুদ্ধটা কার কার সাথে হয়, সাধারণত ওই পরাশক্তি, পাশাপাশি পরাশক্তি থাকলেই হয়, এবং তার মনোমালিন্যতা এবং বিরূপ অবস্থানে পৌঁছে আজকে ইসরায়েলে এবং প্যালেস্টাইনিয়ানদের হচ্ছে, আজকে ইউক্রেন রাশিয়াদের হচ্ছে, আজকে ভারত পাকিস্তানের হচ্ছে। তো এই পসিবিলিটি সবচেয়ে বেশি কার?
বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্ক বিরূপ অবস্থানে যাবার। তো এখানে ভারতকে বুঝতে হবে যে আমাদের যে বাংলাদেশকে বুঝতে হবে যে আমাদের টেকনোলজি থেকে এবং আমাদের একটা ভালো একটা আ শাসন ব্যবস্থা যেন আমরা সুন্দর একটা পরিবেশে থাকতে পারি। ভারত অলওয়েজ চেষ্টা করে যাবে যে একটা ১৮ মিলিয়ন ১৮০ মিলিয়নের একটা মার্কেট, সেই মার্কেটকে আমার হাতে রাখা এবং আমি সবসময় একে উপরে উঠতে দিব না। একটা বটগাছের নিচে কোনো গাছ হয় না, মনে রাখা উচিত। তো বটগাছ সবসময় চেষ্টা করবে আরেকটা গাছ তাকে দমিয়ে রাখার জন্য। না এবং শেষ কথাটা আমি এখানে বলতে যাচ্ছি যে ইরানকে বলা হচ্ছে যে ইরানে সবকিছু ধ্বংস করে ফেলছে। আমি আপনাকে একটা আ শেয়ার করতে চাচ্ছি আপনার আ একটা পিকচার এবং পিকচার শেয়ার করে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে দেখেন এখানে আ কি হয়েছে। দেখা যাচ্ছে হ্যাঁ, মনির ভাই? একটু সেকেন্ড আমি অ্যালাউ করছি। জি, হ্যাঁ, দেখা এই যাচ্ছে। যে দেখেন এখানে যে বলা হচ্ছে যে বাঙ্কার বাস্টার বম্ব দিয়ে যেটা ইরানের আ আ এনরিচড ইউরেনিয়ামকে ধ্বংস করা হয়েছে। IAEA অলরেডি বলে দিয়েছে যে তারা কোন ধরনের পার্টিকল যেমন আলফা পার্টিকল, এক্স পার্টিকল এবং গামা পার্টিকল এটা এয়ারে পৌঁছায় নাই বা পায়নি কোন জায়গায় তাদের যে রিপোর্ট অনুযায়ী এবং স্যাটেলাইটের ইমেজেও এটা ধরা পড়েনি। এটা দেখেন যে বাঁদিকে উপরে ফারদার নিউক্লিয়ার ফ্যাসিলিটি ২২শে জুন ২০২৫ গত পরশুদিনের ঘটনা ৪টা ৪১ মিনিটের। কুম শহর থেকে এটা তোলা। তো এই শহরে এই যে ক আ ইয়েটা ফারদার ফ্যাসিলিটিস টা আপনি বাঁদিকের ১ম ছবিটা এটা দেখেন যে ছিদ্র একটা দেখা যাচ্ছে। এই ছিদ্রটাতে আপনার কতটুকু পেনিট্রেট করতে পেরেছে। এই যে একটা এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্টের নিচের হলুদ যে সাইনগুলা টানেলের, এই টানেলের এন্ট্রি পয়েন্টে কতটুকু পেনিট্রেট করতে পেরেছে। এই যে এখানে আরেকটা টানেলের এন্ট্রি পয়েন্ট এবং ডান দিকে এই যে উপরে টপ অফ দ্যা মাউন্টেন। তো এখানে এই পিকচার গুলা থেকে আমরা এইটুকুই শুধু বলতে পারি যে যেটা আপনার যত যত গর্জে তত বর্ষে না একটা কথা আছে না? তো সেরকম আপনার ওই আ আ ডেমোলিশ বা কোনো কিছু আমার মনে হয় না আ ওয়েস্ট আমেরিকা বা ইসরায়েলের কোনো এয়ার পাওয়ার করতে পেরেছে এবং সাকসেস করতে পেরেছে এই অপারেশনে। আমার মনে হয় এইটাও আরেকটা বড় একটা কারণ যে রেজিম চেঞ্জ এ চলে গেল। যে আমরা এনরিচমেন্ট এ অ্যাচিভ করে ফেলেছি। এখন আমরা রেজিম চেঞ্জ এ যেতে চাই। রেজিম চেঞ্জ এ গেলে বাকিটা ওই এনরিচমেন্ট টাও আমাদের কন্ট্রোলে চলে আসবে। আমার মনে হয় এইটাই হলো উদ্দেশ্য।